নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। দর্শক বন্ধু, আজকে নিশ্চয়ই আপনাদের আলাদা করে বলতে হবে না যে আজকে আমার ইউটিউব ভিডিওর বিষয় কি। হ্যাঁ, ঠিক ধরেছেন, সারা ভারতবর্ষ আজকে যেটা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক, সেই এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আবার বিরোধীরা বলছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং। দুপক্ষই কিছু যুক্তি দিচ্ছেন, কিন্তু আসল সত্যটা কি সেটা বোধহয় মানুষের সামনে আরেকটু ভালো করে তুলে ধরা প্রয়োজন। এবারে গতকাল নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে যেটা জানানো হয়েছে যে 2002 সালকে বেঞ্চমার্ক হিসেবে ধরে তালিকা প্রকাশিত হবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কোনো সমস্যা নেই, তাদের সরাসরি লিঙ্কিং থাকবে। যাদের নাম নেই তাদের বাবা মা বা পরিবারের অন্য রিলেটিভের নাম থাকলেই এসআইআরে নতুন করে তাদের নাম উঠবে। তো এই পর্যন্ত তো ভালো কথা। যদি অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যায়, যদি ঘুষপেটিয়া চলে যায়, তাহলে তো দেশের গণতন্ত্রের জন্য সেটা ভালোই হওয়ার কথা। দেশের গণতন্ত্রে কেন ঘুষপেটিয়া অবৈধ অনুপ্রবেশকারী থাকবে যারা আমাদের দেশের জনবিন্যাস বদলে দেবে? এই পর্যন্ত কোনো অসুবিধে আপত্তি কিছুই ছিল না। গোল বাঁধল কোথায়? বিহারে যে এত ঘটা করে এসআইআর করা হলো, বিহারে কজন অবৈধ অনুপ্রবেশকারীকে আইডেন্টিফাই করা গেল আপনারা জানেন? জানেন না। একবার নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছে সংখ্যাটা 14, আবার একবার বলা হয়েছে 40। সেটা অফিসিয়ালি নয়। তা আমি যদি তর্কের খাতিরে এই 40 সংখ্যাটাকে অফিসিয়াল ধরে নিই, তাহলেও মাত্র 40 জন অনুপ্রবেশকারীর জন্য বিহারের 7.5 কোটি মানুষকে যেই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হলো, তার রেমিডি কি? এবং শুধু তাই নয়, 65 লাখ মানুষের নাম বিহার থেকে বাদ দেওয়া হলো। তাদের মধ্যে 27 লক্ষ পরিযায়ী শ্রমিক, বেশ কিছু মানুষ যাদেরকে মৃত বলে দেওয়া হলো তারা দেখা গেল জীবিত। তারা বিরোধী নেতাদের সাথে দেখা করলেন। শুধু তাই নয়, তারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তারা ধর্ণা দিলেন। তারা বললেন যে নির্বাচন কমিশন জানিয়ে দিক যে আমরা তো মৃত, তাহলে আমাদেরকে যেন ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। তো এই রকম প্রবল সমালোচনার পরেও আমরা দেখলাম গতকাল চিফ ইলেকশন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমার, তিনি বিহারের এসআইআর প্রসেসকে বললেন জিরো এরার, সার্টিফাই করলেন। তো আমার মনে হয় জিরো এরার যখন উনি সার্টিফাই করলেনই, তাহলে দেশের মানুষ, বাংলার মানুষ জানতে চাইছে যে বিহারের যে কুকুরটির নাম আপনারা তুললেন, আমরা সেই ভিডিও আগেও দেখিয়েছি। একটি কুকুর, তার নাম ডগবাবু। ডগবাবুর বাবা কুত্তাবাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। তাদের নাম এসআইআরে তালিকাভুক্ত হলো কি করে? সোনালিকা ট্র্যাক্টর, যে ট্র্যাক্টর দিয়ে কৃষক চাষ করেন, সোনালিকা ট্র্যাক্টরের মায়ের নাম কার দেবী। কুকুরের পরে বেড়ালের নাম উঠল, ট্র্যাক্টরের নাম উঠল। নির্বাচন কমিশনার অক্লেশে অম্লান বদনে বলে দিলেন বিহারের ইলেকশনে এসআইআর নাকি খুব ভালো কাজ করেছে। তখনই ওই ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। জ্ঞানেশ কুমারের অতীত ইতিহাস তো আমরা ভুলিনি। অমিত শাহ দপ্তরে 12 বছর সেক্রেটারি ছিলেন। অমিত শাহর কথায় কার্যত উঠতে বললে উঠতেন, বসতে বললে বসতেন। আর এবার প্রভু হুকুম দিয়েছেন, আপকি বার 200 পার, গতবার হয়নি, গঙ্গা পার হতে পারেনি, বাংলার মানুষ ঘাট ধাক্কা দিয়ে পগার পার করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এবার যেন তেন প্রকারে কি বাংলার ন্যায্য বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনটা জিততে হবে? এই আশঙ্কা অমূলক নয়, কারণ প্রচুর মানুষ গতকাল থেকে আমাদের সকলকে, আপনাকেও পরিচিত মানুষজন ফোন করছে, আমাদেরকে আরও বেশি মানুষজন ফোন করছে। যেহেতু আমি জনপ্রতিনিধি, অনেক বেশি সংখ্যায় মানুষ আমাদের কাছে উদ্বেগ প্রকাশ করছেন। কেউ বলছেন আমার তো আগে নাম ছিল এক জায়গায়, পরে আমরা অন্য জায়গায় চলে এসেছি, তাহলে আমি কোথায় সার্চ করব, কোথায় খুঁজে পাবো? কেউ বলছেন আমার তো বাবার নাম ওই সময় ভোটার লিস্টে ছিল না, তাহলে আমার কি হবে, আমরা এত বছর ধরে রয়েছি। এই যে মানুষকে ক্রমাগত উৎকণ্ঠার মধ্যে ফেলে দেওয়া, আমার তো মনে হচ্ছে মোদিজির একটা এটা ট্র্যাডিশন বলা যেতে পারে। মোদিজি হচ্ছে যখনই শীতকাল আসবে মোদিজি একটা নতুন কৌশল নেবেন। দেখুন, এর আগে দুর্গাপুজো গেছে, বাঙালি লাইন দিয়ে দুর্গাপুজোয় ঠাকুর দেখেছে, কালী পুজোতে লাইন দিয়ে ঠাকুর দেখেছে, আজকে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, আজকে থেকে বাঙালি লাইন দিয়ে ঠাকুর দেখবে। তো বাঙালির যাতে লাইন শেষ না হয়, দেশের মানুষ যাতে লাইনে দাঁড়াতে পছন্দ করতে পারে, তার জন্য মোদিজি নভেম্বর ডিসেম্বর মাস আসলেই লাইনের ব্যবস্থা করে দেন। 2016 সালে নোটবন্দির লাইনে দাঁড় করিয়েছিলেন, নিজের মাকে পর্যন্ত দাঁড় করিয়ে তার পলিটিক্যাল মাইলেজ খেতে চেয়েছিলেন।
তখন অজুহাত যুক্তি দিয়েছিলেন যে নোটবন্দির ফলে নাকি দেশে কালো টাকার কারবারিরা ধ্বংস হয়ে যাবে, টেরারিজম ধ্বংস হয়ে যাবে। অথচ নোটবন্দির পরে পেহেলগাম হয়েছে, নোটবন্দির পরে পুলওয়ামা দেখেছি আমরা। টেরারিজম তো ধ্বংস হয়নি, উল্টে কালো টাকা যত ছিল দেশের অর্থনীতিতে ঢুকে পড়ে সাদা হয়ে গেছে। অফিসিয়ালি নোটবন্দি দেশের কালো টাকাকে সাদা করতে সহযোগিতা করেছে। দেশের মানুষ এই অতীত অভিজ্ঞতা ভোলেনি। নোটবন্দিতে লাইনে দাঁড় করিয়েছেন, সিএ এর সময় লাইনে দাঁড় করিয়েছেন, কৃষকদের রাস্তায় লাইনে দাঁড় করিয়েছেন, এবার এসআইআরের নাম করে লোককে লাইনে দাঁড় করাচ্ছেন। করোনা ভ্যাকসিনের সময় নিজেকে লাইনে দাঁড় করিয়েছিলেন, আবার ভ্যাকসিনের ছবি দিয়েছিলেন নিজের। তারপর যখন মানুষ বললো যে করোনায় যে এত লক্ষ মানুষ মারা গেল, তার ডেথ সার্টিফিকেটও আপনার ছবিটা দিন মোদিজি। তারপর দেখলাম ছবি সরে গেল মাননীয় মোদিজি। এই যে দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়ে নাস্তানাবুদ করা, এবারও তো তাই। এবারও বলা হচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, অথচ যে 2002-কে বেঞ্চমার্ক করা হচ্ছে সেই 2002-এ কাউকে কিন্তু এনুমারেশন ফর্মই ভরতে হয়নি। নির্বাচন কমিশনের বিএলওরা বাড়ি বাড়ি গিয়েছিলেন, সার্ভে করেছিলেন, দীর্ঘদিন ধরে সার্ভে হয়েছিল, 1.5 বছরের বেশি সময় ধরে। তারপরে ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল। আসলে সেই সময় নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, যেটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। আর এবার নির্বাচন কমিশনের লক্ষ্য হয়েছে যারা বিরোধী ভোটার তাদের বাদ দেওয়া। বিহারে হলে দলিত, বিহারে হলে মাইনরিটি, বিহারে হলে নিম্নবর্গ পিছড়ে বর্গের নাম বাদ দেওয়া, পশ্চিমবঙ্গে হলে পশ্চিমবঙ্গে মাইনরিটিদের নাম বাদ দেওয়া, মহিলাদের নাম বাদ দেওয়া, যারা বিজেপি বিরোধী ভোটার মূলত। কিন্তু এটা করতে গিয়ে পশ্চিমবঙ্গে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের সকলের নাম বাদ চলে যাওয়ার একটা বিরাট আশঙ্কা দেখা দিচ্ছে। অসীম সরকার বিজেপির এমএলএ ক্ষোভে ফুঁসছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, বলেছেন যে একজন মতুয়ার নামও যদি বাদ যায় তাহলে বিজেপিকেও মানুষ ছেড়ে কথা বলবে না। বিজেপির এমএলএ বলছেন। গতকাল রানাঘাটের সাংসদ শান্তনু ঠাকুর বিজেপির ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পদত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। প্রবল কোন্দল চলছে এই নিয়ে, কারণ একটা বিরাট সংখ্যায় হিন্দু শরণার্থীর নাম বাদ যেতে চলেছে এই এসআইআরের ফলে। সিএ করবে, আবেদন করবে, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, তারপর যদি দয়া করে তবে নাম তুলবে, সেসব তো পরের প্রশ্ন। তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে ডিভোটার হয়ে যাওয়া। ডিভোটার হওয়া মানে আশঙ্কা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেবে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হলে প্যান কার্ডের সাথে লিঙ্কিং থাকবে না, ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না যদি আধার এনাবেল না থাকে। মানুষ কষ্টার্জিত টাকায়, নিজের টাকায় নিজের অধিকার থাকবে না। এই ভয়ঙ্কর পরিকল্পনা আজকে গোটা রাজ্যের মানুষ কার্যত ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছেন। আর এই প্রসেস ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। ভারতবর্ষের নির্বাচন কমিশন ইলেকটোরাল প্রসেসটাই হচ্ছে ইনক্লুসিভনেসের ওপর দাঁড়িয়ে। এরা এক্সক্লুসিভ করতে চাইছে ইলেকটোরাল লিস্টটাকে। মাথায় রাখতে হবে আমাদের ইতিহাসকে। 1928 সালের করাচি অধিবেশন, সেই অধিবেশনে মতিলাল নেহেরু প্রস্তাব দিয়েছিলেন, যা নেহেরু অ্যাক্ট হিসেবে, নেহেরু প্রপোজাল আমরা সকলে জানি। 1928 করাচি অধিবেশনে সেখানে নেহেরু বলেছিলেন যে ভোটাধিকার তখন সবার জন্য ছিলই না, উচ্চবর্গের জন্য ভোটাধিকার ছিল। সে হিন্দু হোক বা মুসলমান, যারা এলিট তাদেরই শুধু ভোটাধিকার ছিল। 32 সালে আম্বেদকর একই কথা বলেছিলেন ব্রিটিশদের কাছে। না মতিলাল নেহেরুর প্রস্তাব মানা হয়েছিল, না আম্বেদকরের প্রস্তাব মানা হয়েছিল। শুধুমাত্র এলিটদের হাতেই ভোটাধিকার ছিল। তাই 1935 সালে ভারত শাসন আইনের অনুযায়ী যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, দেশের মাত্র 18% মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করেন। এই যে বিজেপি সবসময় বলে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগ হয়েছিল কাদের জন্য? ভোটাধিকার কারা ছিল? কাদের ছিল ভোটাধিকার? মাত্র 18% মানুষের ভোটাধিকার ছিল। বলা হয় যে মুসলমানরা নাকি পাকিস্তান চেয়েছিল, হিন্দুরা হিন্দুস্তান চেয়েছিল। একদম মিথ্যে কথা। মুসলমানদের তো অধিকাংশকে ভোটই দিতে দেওয়া হয়নি। কতিপয় উচ্চবর্ণের মুসলমান, মোহাম্মদ আলী জিন্নার মতো এলিটরা, কতিপয় এলিট মুসলিম তারা ভোট দিয়েছিল। বাংলার, ভারতবর্ষের সাধারণ গরিব মুসলমানের ভোটাধিকারই ছিল না। তারা তাদের মতই জানাতে পারেননি যে তারা ভারতে থাকতে চান না পাকিস্তানে থাকতে চান। আজকে যখন সংখ্যালঘু মুসলমানকে টার্গেট করা হয়, এই ইতিহাসগুলো মানুষের জানা প্রয়োজন। সুকুমার সেন ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার, এই বাংলার গর্ব, এই বাংলার বাঙালি সন্তান, যার হাতে ভারতবর্ষের প্রথম নির্বাচক তালিকা তৈরি হয়েছিল, ভোটার লিস্ট তৈরি হয়েছিল। দিন রাত পরিশ্রম করে যিনি তালিকা তৈরি করেছিলেন, তার মন্ত্রই ছিল ইনক্লুসিভনেস, এক্সক্লুসিভনেস নয়। আর এই বিজেপির নতুন নির্বাচন কমিশনার অমিত শাহের কার্যত পোষ্য ভৃত্যের মতো আচরণকারী জ্ঞানেশ কুমার, তিনি ওটাকে এক্সক্লুসিভ করার চেষ্টা করছেন, ইনক্লুসিভ করার বদলে। বিহারকে সার্টিফাই করছেন। বিহারে কি করেছেন মাননীয় জ্ঞানেশ কুমার?
একজন সাংবাদিক অজিত অঞ্জুম, তার ভিডিও ভাইরাল, সারা ভারতবর্ষ দেখে নিয়েছে বিহারে কি করে এসআইআর করেছেন। সরকারি আধিকারিক কিনা তাও কনফার্ম নয়, বিজেপির ক্যাডারও হতে পারে, তারা অফিসে বসে নিজেরাই ফর্ম ফিল আপ করছে, এই এনুমারেশন ফর্ম। তারাই বলে দিচ্ছে কার নাম থাকবে কার নাম থাকবে না। সেই ভিডিও যখন নির্বাচন কমিশন অনুমতি নিয়েই তিনি একটা ডকুমেন্টারি করছিলেন। और इसमें इनका नाम भी नहीं लिखा हुआ, कुछ भी नहीं लिखा हुआ है। दस्तखत किसने किया ये? इन्होंने खुद दस्तखत किया, किसी और ने दस्तखत कर दिया? यही दस्तखत हो गया ये? जी नहीं, होना किया। तो जब इसमें कुछ भी नहीं भरा हुआ है तो फॉर्म ही अधूरा है। সেই ডকুমেন্টারিতে যখন এই সব তথ্য দেখা গেল, তখন ভারতবর্ষের মানুষ দেখল যে নির্বাচন কমিশন আসলে এটাকে প্রহসনে পরিণত করেছে। নির্বাচন কমিশন প্রহসনে পরিণত করেছে বিহারের এসআইআরকে, এবং বিহারের এই এসআইআরের ফলে কার্যত যে মানুষের নাম বাদ গেছে সেটা করা হয়েছে বিহারের সরকারি আধিকারিকদের অফিসে বসে। বিজেপির কেডার বাহিনী তারা তাদের পছন্দ মতো নাম ইনক্লুড করেছে, কোথাও নাম এক্সক্লুড করেছে। সেই ভিডিও যখন প্রকাশ্যে আসলো, সারা ভারতবর্ষ দেখলো, ভাইরাল হলো, তখন কোথায় সেই সাংবাদিক অজিত অঞ্জুমকে পুরস্কৃত করবে সেটা না করে তার বিরুদ্ধে উল্টে মামলা করলো যে তুমি কেন আমাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্ট এক্সপোজ করেছো মানুষের সামনে, নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করেছো। ভাবুন, মামলা হলো, সুপ্রিম কোর্টে মামলা হলো, সুপ্রিম কোর্টে ঘাট ধাক্কা খেয়েছে। আর তারপর এই জ্ঞানেশ কুমারের মতো একজন মিথ্যাবাদী বললেও কম বলা হয়। এরা প্রেস কনফারেন্স করে বলে বিহারে এসআইআর প্রসেস জিরো এরর। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের বুঝতে অসুবিধা থাকে না যে আসলে এদের উদ্দেশ্যটা কী। 51 কোটি মানুষকে 1 মাসের মধ্যে এনুমারেশন ফর্ম ভরাতে হবে, সম্ভব বিএলওদের পক্ষে? এই অসভ্যতামি, এই ভোট লুটের অপচেষ্টা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, নইলে ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমরা গর্ব করে বলি, বিশ্বের মকারি অফ ডেমোক্রেসিতে তৈরি হবে। যদি ভারতবর্ষকে বাঁচাতে চান, যদি বৃহত্তম গণতন্ত্রের ফ্রেগন্যান্সকে ধরে রাখতে চান, যদি একে মকারি অফ ডেমোক্রেসি করতে না চান, প্রত্যেক মানুষের উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা, নিজের মতো করে মানুষের কাছে বার্তাগুলো পৌঁছন, মানুষকে সজাগ থাকতে বলুন, মানুষকে সতর্ক থাকতে বলুন। এসআইআরে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়, সেই দিকে সবাইকে দৃষ্টি রাখতে নির্দেশ দিন। কে কোন রাজনৈতিক দল করেন সেটা পরবর্তী বিষয়, কে কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার গণতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত থাকে, সেটা রক্ষার দায়িত্বে এবার দেশের মানুষকেই নামতে হবে। সেই লড়াইয়ের দাগ দিতেই আজকে আমার মতো অনেকে অনেক রকম ভিডিও করছেন, যার ভিডিওয়ে মনে হচ্ছে গ্রহণযোগ্যতা আছে, যার কথায় যুক্তি আছে, তাদের কথাগুলোকে সকলকে জনমানুষে শেয়ার করুন। আর যদি আমার এই বক্তব্যের সাথে সহমত হন, লাইক শেয়ার তো করবেনই, বন্ধুদেরকে বলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। ভালো থাকবেন সবাই। আমি অরূপ চক্রবর্তী, দেখা হবে আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে।